সংস্কার আগে না নির্বাচন আগে, এমন প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চতুর্মুখী ষড়যন্ত্র, আক্রমণ। জানাবো ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা এবং সর্বশেষ জানাবো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন প্রশ্ন তুলে বিভ্রান্তির সৃষ্টির অপচেষ্টা চলছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, কেবল একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি, এটি যেমন এক ধরনের বাস্তবতা, অপরদিকে গত ১.৫ দশকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন ডেকে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, জনগণকে তাদের সব রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। সংস্কার আগে না নির্বাচন আগে, এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে না নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তাদের উদ্দেশ্য কোনো ভিন্ন। তারেক রহমান আরো বলেন, বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। সরকার কিংবা সরকারের বাইরের সবার মনে দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটা অকার্যকর। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার, নইলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। আমরা এমন রাষ্ট্র চাই যেখানে বাক স্বাধীনতা থাকবে, নিশ্চিতভাবে, এমন মন্তব্য করেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা প্রস্তাবের কথা তুলে ধরেন তিনি। বলেন, বিএনপির উপস্থাপিত সংস্কার প্রস্তাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে কাজ করছি সেখানে সাগররুনির বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না, নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। এই লক্ষ্য অর্জনে আপনাদের সবার সহযোগিতা চাই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে বলে মনে করে বিপ্লবী ছাত্র পরিষদ। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টাকে ব্যর্থ করে দিতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে। এই আক্রমণের অংশ হিসেবে দেশের শীর্ষ ২ সংবাদপত্র বন্ধ করে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকা সহ সারা দেশের শিক্ষার্থীদের পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, এই ষড়যন্ত্র মোকাবিলায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী সহ কোনো দলই দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। নেতারা মিডিয়ার সামনে দাঁড়িয়ে ভালো কথা বললেও বাস্তবে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সংঘর্ষ বন্ধে কোনো ভূমিকা পালন করছেন না। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি ও জামায়াতপন্থী ছাত্র শিক্ষকদের ব্যাপক নিয়ন্ত্রণ ও আধিপত্য থাকলেও তাদের কাছ থেকে কোনো দায়িত্বশীল ভূমিকা দৃশ্যমান নয়, বরং বহু শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষের মদতদাতা বিএনপি, জামায়াতপন্থী ছাত্র ও শিক্ষকরাই। দুই নেতা আরো বলেন, জনপ্রশাসন, পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের প্রায় সবাই বিএনপি, জামায়াত ও পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগপন্থী। ফলে জুলাই গণহত্যা পরবর্তী সন্ধি করে রাজনৈতিক নেতাদের রহস্যজনক নিষ্ক্রিয়তা ও কোনো সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন আদায়ের তৎপরতার সঙ্গে দলীয় অনুগত কর্মকর্তাদের নিস্পৃহতার যোগসাজশ রয়েছে বলে প্রতীয়মান হয়। ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা। ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে রাজধানী যাত্রাবাড়ীতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। মামলার এজাহার আদালতে আসে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এজাহার গ্রহণ করে ২৪শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের ৭ থেকে ৮,০০০ শিক্ষার্থী ২৪শে নভেম্বর বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রসহ
অস্ত্র সহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। তারা সরকারি অস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত সাঁজোয়া যান বা এপিসি ভাঙচুর করে ক্ষতি সাধন করে, কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা, জীবননাশের হুমকি দেওয়া এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে। এছাড়া পুলিশের এপিসি কার ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে 2,70,000 টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাব। সংবিধান সংশোধনের বৈধতা দিতে নতুন প্রস্তাব পেয়েছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। প্রস্তাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আলাদা হ্যাঁ না ব্যালটে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। যদিও বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই, এছাড়া অংশীজনের প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নির্বাচনকালে প্রধান নির্বাচন কমিশনারের হাতে নির্বাহী ক্ষমতা দেওয়া, সংসদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব সহ সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের প্রস্তাব এসেছে। সংস্কার কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্র কাঠামো সংস্কারের জোর দাবি ওঠে। ইতিমধ্যে অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনগুলোর তরফ থেকে নানা প্রস্তাব তুলে ধরা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিচ্ছে সংবিধান সংস্কারের গঠিত কমিশন। রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায়ে সুপারিশ কমিশনের ওয়েবসাইট ও ইমেইলে পাঠানোর সময় আজ শেষ হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আসছে সংস্কার কমিশন। সূত্র জানায়, অংশীজনের এসব বৈঠকে সংবিধান সংশোধনে বিভিন্ন অনুচ্ছেদের পরিবর্তন এবং পরিমার্জনের প্রস্তাব করার সঙ্গে সংশোধনের প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মতামত দেওয়া হয়েছে। এর মধ্যে সংবিধানে গণভোটের পদ্ধতি ফিরিয়ে আনার প্রস্তাবও রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি কমিশন বৈঠকে না বসলেও তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব আহ্বান করা হয়েছে। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাব যুক্তিযুক্ত। তা না হলে এত আন্দোলন, এত রক্ত, এত পরিশ্রম বৃথা যাবে। জনগণ স্থানীয় সরকার নির্বাচনে একাধিক ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের জন্য আলাদা ব্যালটের ব্যবস্থা করা হলে সহজেই সরকার গঠনের জনগণের ম্যান্ডেট পেয়ে যাবে। বর্তমান সংবিধান গণভোটের বিধান নেই, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক নিজামুদ্দিন বলেন, আদালতের ত্রয়োদশ ও পঞ্চদশ সংশোধনী বাতিলের মামলা শুনানি চলছে। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হওয়ার মধ্যে হয়তো আদালতের রায় এসে যাবে। তবে তার এই অবস্থানের বিষয়ে ভিন্নমত প্রকাশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তার মতে, আদালতের রায় পক্ষে এলেই গণভোট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তিনি বলেন, এজন্য জেনারেল ক্লজ সেকশন 6 অনুযায়ী সংসদের অনুমোদন লাগবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সংবিধান সংস্কার নিয়ে নানা আলোচনা হয়। অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতৃত্ব চেয়েছিল আওয়ামী লীগবাদী সব রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ এবং বিশেষজ্ঞদের নিয়ে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান খসড়া করা হবে। তারপর তা গণভোটে অনুমোদন করানো হবে। তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সংবিধান পুনর্লিখনে রাজি হয়নি। কিভাবে সংস্কার করা হবে এই প্রশ্ন ছাত্র নেতৃত্বের ভাষ্য, 72 রাষ্ট্রপতির আদেশে যেভাবে অস্থায়ী সংবিধান দেওয়া হয়েছিল সেভাবে সংস্কার করা যেতে পারে। পরবর্তী সংসদ যা অনুমোদন করবে, দ্বিতীয় ভাবনায় বিদ্যমান সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের কাছে রেফারেন্স চাওয়া হবে। সর্বোচ্চ আদালত গণভোটের পক্ষে মতামত দিলে সংবিধানের সংস্কার সেখানে অনুমোদিত হতে পারে। সংস্কার কমিশন সূত্র জানায়, অংশীজনের মধ্যে যারা গণভোটের প্রস্তাব করছেন তাদের যুক্তি হলো নির্বাচন হওয়ার পরপরই রাজনৈতিক শক্তিগুলো সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়ার শঙ্কা রয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখা যে কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি, এবারও সেই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন সংসদে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো আসন পাওয়া অন্য কোনো দলের পক্ষে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে পুরো সংস্কার প্রক্রিয়া নির্বাচনের জয়ী দলের হাতে কুক্ষিগত হওয়ার শঙ্কা রয়েছে। সংস্কার কমিশনের কাছে অংশীজনের পক্ষে আরো যেসব প্রস্তাব পাওয়া যাচ্ছে, এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতির